এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, সংসদে সরকারের বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি উঠে আসলো, আলোচনা আসলে কোন পর্যন্ত গেল এবং সামনে আসলে বিশ্লেষকরা বা রাজনৈতিক যে এখন একটা দুই পক্ষের মধ্যে যে মতবিরোধ তৈরি হলো, এই জায়গাটা যদি একটু পিছন ফিরে তাকাই, যখন জাতীয় ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিল বা বৈঠক চলছিল, তখনই কিন্তু যে সংস্কার সংক্রান্ত অনেকগুলো বিষয়াশয় নিয়ে, বিশেষ করে সংবিধান সংস্কার সংক্রান্ত অনেকগুলো বিষয়াশয় নিয়ে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি মতবিরোধ ছিল। এবং কিছু কিছু বিষয় যদি বলা যায়, যেমন উচ্চকক্ষ গঠন কিংবা পিয়ার পদ্ধতিতে যে প্রতিনিধিত্ব নির্বাচন করা, এইসব বিষয়াশয়গুলো নিয়ে কিন্তু যে মোটা দাগে রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারেনি। তো তারপরেও এই ধরনের কিছু বিষয় যখন জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা, বা যদি আপনাদেরকে বলতে চাই যে রাষ্ট্রপতির যে আদেশ এবং তার ভিত্তিতে যে গণভোট সেখানে যখন নিয়ে আসা হয়, তখনও কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভিন্ন ভিন্ন মত ছিল। তো সেই জায়গাতে আজকে মানে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি সেই আদেশের প্রসঙ্গ তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলেছেন যে 30 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার বা গেজেট প্রকাশ হওয়ার যে বা ফলাফল ঘোষণা হওয়ার 30 দিনের মধ্যে বিষয়টি যে সংবিধান মানে সংস্কার পরিষদের বৈঠক ডাকার কথা ছিল। তো সেই বিষয়টি কিন্তু যে তিনি আজকে সংসদে তুলে ধরেছেন এবং তিনি কেন এখন পর্যন্ত যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হলো না সেই প্রশ্নটি তুলেছেন। অন্যদিকে তার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেখানে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ তিনি অবশ্যই সেখানে যে কথাটি বলেছেন যে অস্তিত্বহীন বিষয়ে, অর্থাৎ যে বিষয়টি সংবিধানের অস্তিত্ব নেই সে বিষয়ে অধিবেশন ডাকতে পারেন না রাষ্ট্রপতি। এবং তিনি একই সঙ্গে যে কথাটি বলেছেন যে রাষ্ট্রকে চলতে হয় একটি নিয়ম কানুনের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, সংবিধানের মধ্য দিয়ে। তো সংবিধান যেভাবে যে বিষয়গুলো যেভাবে থাকে সেভাবেই আসলে যে চলতে হবে, এখানে রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারে না, এই প্রসঙ্গটি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এরপরে কিন্তু যে বিরোধী দলীয় নেতা তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা চান বিষয়টির জন্য সংবিধান মানে সংসদের জন্য তার সুরাহা হয়, না হলে তাদেরকে রাজপথে নামতে হবে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। তো সেই 133টি অধ্যাদেশের যে ফয়সালা সেটি কিন্তু চলতি অধিবেশনের মধ্যে হতে হবে। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে সংবিধানের 93-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি অবশ্য যে সংবিধান মানে কখন অধ্যাদেশ জারি করতে পারেন সেটি কিন্তু বলা আছে সংবিধানের 93-1 অনুচ্ছেদে। তো 93-2 অনুচ্ছেদে যে কথাটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন অধ্যাদেশটি জারি করেন তার মধ্যে যে পরবর্তী অধ্যাদেশ জারি করার পরবর্তী যে সংসদ অধিবেশন বসে তার প্রথম বৈঠকে সেটি উত্থাপন করতে হবে বা উপস্থাপন করতে হবে। তার 30 দিনের মধ্যে সে উত্থাপন করার 30 দিনের মধ্যে সেটি কিন্তু সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে, না হলে কিন্তু যে সেই অধ্যাদেশ এমনি এমনি আপনা আপনি লোক হয়ে যাবে। তো সে জায়গাতে আজকে কিন্তু একটি বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের আমলের জারি করা 133 অধ্যাদেশ পাঠানো হয়েছে এবং এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তো চলতি বাজেটের সেটি আসলে যে একটি সুরাহা হতে হবে। আমরা যদি একটু যাই যে সরকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে অনেক বছর পর কিন্তু আবার সেই খাল খনন কর্মসূচি যদি বলতে চাই যে 4.5 দশক পরে কিন্তু যে খাল খনন কর্মসূচিতে মানে যে নেওয়া হয়েছে, তো সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কর্মসূচির উদ্বোধন করার জন্য আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন। এই খাল খনন কর্মসূচি দিনাজপুর থেকে যেটি শুরু হলো এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এই কর্মসূচিটি বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি যে প্রতিশ্রুতি ছিল, তো সেই অনুযায়ী কিন্তু যে আগামীকাল সেই কর্মসূচির যে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন এবং সেখানে কিন্তু উনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। মানে দিনাজপুরে যেমন একটি জনসভাতে তিনি বক্তব্য রাখবেন, ঠিক একইভাবে তিনি সেখানকার যে স্থানীয়দের সঙ্গে যে ইফতারেও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে একটি বিষয় যদি জানাতে চাই যে আগামীকাল কিন্তু একইভাবে মোট 54টি জেলায় একযোগে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন দিনাজপুর থেকে এই কর্মসূচিটির উদ্বোধন করবেন, ঠিক একইভাবে বাকি 53টি জেলায় কিন্তু যে সেখানে যদি বলতে যে মন্ত্রী উপদেষ্টা কিংবা জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্যরা যে সংশ্লিষ্ট জেলায় এই কর্মসূচিগুলোর যে উদ্বোধন করবেন এবং এই মানে বিএনপি সরকার যে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার মানে যদি বলতে যায় নদী নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের যে লক্ষ্য ঠিক করেছে এবং তার মধ্য দিয়ে আসলে যে তারা যে বিষয়টি
মানে লক্ষ্যটি ঠিক করেছে। এর মধ্যে দিয়ে আসলে যে কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে, বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে এবং পরিবেশ যে বাঁচিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ হবেই বলে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনী ইশতেহারে, এবং সেই অনুযায়ী কিন্তু সেই কার্যক্রমটি সরকার আগামীকাল থেকে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। সরকারের খালখন কর্মসূচি আবারও ফিরছে এবং একই সাথে সংসদে গণপরিষদ অধ্যাদেশ অর্থাৎ সংবিধান সংস্কারের যে আলোচনা সেটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন।